সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আজকে অনেকগুলি বিষয় থাকবে, একটু করে ছোট্ট প্রথমেই জানিয়ে দিতে চাই। গভর্নমেন্ট শাটডাউন এর অর্থনৈতিক ইম্প্যাক্ট কি, আনএমপ্লয়মেন্ট ডাটা, স্টক মার্কেট, ইমিগ্রেশনের 3টি অংশ থাকবে। অ্যাসাইলামের নতুন আদেশনা এসেছে, সেটি জানাবো। আপনি যদি ফ্যামিলি ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে বেশ কিছু নিয়মকানুন মানতে হবে, না হলে আপনাকে জেল জরিমানা হবে, জেল না হলে জরিমানা হবে। এবং আরেকটি হচ্ছে ঢাকার একটি বড় আপডেট এসেছে, সেটিও আমি তুলে ধরার চেষ্টা করব। গভর্নমেন্ট শাটডাউন, ইকোনমিক ইম্প্যাক্ট, আনএমপ্লয়মেন্ট, স্টক মার্কেট, এটি দিয়ে প্রথমে শুরু করব। তার কারণ আপনারা জানেন, গভর্নমেন্ট শাটডাউন এটি এখনো চলছে। আমরা যখন কথা বলছি ঠিক 24 মিনিট বা 25 মিনিট আগে শেষ একটি প্রচেষ্টা হয়েছে, সেখানেও এটি পাশ করেনি। সো দ্য ফেডারেল গভর্নমেন্ট শাটডাউন কেন? কারণ রাজনীতিবিদ যারা আছেন দুদলীয়, তারা কোনো রকম ঐক্যমতে পৌঁছতে পারেননি গভর্নমেন্ট ফান্ডিং, সরকার চালানোর জন্য যে তহবিলটি দরকার সেটি পাশ করানোর ব্যাপারে। সো আপনারা জেনে থাকেন যে এই অনুষ্ঠানটিতে, স্পেশালি দ্য ভিউজ অনুষ্ঠান যেটি আমি করে থাকি, এবং এই TVN-এর এই অনুষ্ঠানে আমরা ফোকাস করে থাকি অর্থনৈতিক রিলেটেড অ্যাসপেক্টের উপরে সবচেয়ে বেশি। সো আমি এই অংশে সম্পূর্ণভাবে সেই বিষয়টিতে মনোনিবেশ করব এবং সেখানেই থাকবো। উইল স্টিক টু দ্য টপিক কভারিং গভর্নমেন্ট শাটডাউন। কিন্তু এই প্রোগ্রামের শেষের দিকে আমি আরও কিছু জিনিস তুলে ধরবো আপনাদের কাছে, যেই সব ব্যাপারে রাজনীতিবিদরা আর্গুমেন্টই করছেন। এটি অত্যন্ত জরুরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ডিসকাশনের জন্য, কারণ আমি আপনাদের কাছে তুলে ধরবো সো আপনারা একটা সেন্স পান যে সিচুয়েশনটা কোথায় আছে এবং কত দূর যাবে, হাউ লং দ্য সিচুয়েশন গোয়িং অন, এবং কতদিন ধরে চলতে পারে। চলুন শুরু করি এটি দিয়ে। যেটি আপনারা অনস্ক্রিনে দেখছেন এখন, এটি হচ্ছে কোন কোন প্রতিষ্ঠান বা স্টেট এজেন্সি বন্ধ থাকবে ফেডারেল গভর্নমেন্টের শাটডাউনের কারণে। এসেনশিয়াল সার্ভিস যেগুলি আছে সেগুলি কন্টিনিউ চলতে থাকবে। প্রোগ্রাম, সোশ্যাল সিকিউরিটি, মেডিকেয়ার, মেডিকেইড, VA বেনিফিট, এই সমস্ত জিনিসই রিমেইনস ফান্ডেড, অর্থাৎ তারা ফান্ডেড থাকবে গভর্নমেন্ট শাটডাউন চলুক বা না চলুক, বন্ধ হোক বা না হোক, বা শেষ হোক বা না হোক। TSA যথারীতি কাজ করবেন এয়ারপোর্টে। ফেডারেল কোর্টস যথারীতি কাজ করবেন, ওপেন থাকবেন। কিন্তু বেশ কিছু সার্ভিস আছে যেগুলি বন্ধ থাকবে, এবং যেই সমস্ত সার্ভিস বন্ধ থাকবে তার মধ্যে অন্যতম কয়েকটি হচ্ছে ন্যাশনাল পার্ক, SBI, ইকোনমিক ডেটা কালেকশন। আজকে শুক্রবার, মাসের প্রথম শুক্রবার, যখন এমপ্লয়মেন্ট তথ্য পরিসংখ্যান বের হয়, এই সমস্ত রিপোর্ট বের হবেনি এবং বের হয়নি। কিন্তু তারপর যে সমস্ত যতটুকু আমরা জানতে পেরেছি, আমি পেয়েছি, সেটি আপনাদের কাছে তুলে ধরবো। নাও, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে জব রিপোর্টস যেটি আছে সেটি বলছে এটি প্রতি শুক্রবার, মাসের প্রতি শুক্রবারে যথারীতি একদম সময় করে 8:30 থেকে 9টার মধ্যে প্রকাশ করা হয়ে থাকে। সো আজকেও এটা যথারীতি স্ক্যাজুয়াল করার কথা ছিল, কিন্তু স্ক্যাজুয়ালিটি আমরা জানি এটা পাবো না। তার কারণ গভর্নমেন্ট শাটডাউন, এটি ডিলেইড হবে। কবে পর্যন্ত ডিলেইড হবে আমরা এখনো জানি না। দ্য ডিপার্টমেন্ট অফ লেবার অ্যাকচুয়ালি একটি নতুন কন্টিনজেন্সি প্ল্যান, অর্থাৎ এরকম দুর্যোগের মধ্যে পড়লে কি করতে হয় সেরকম একটি প্ল্যানের ইভেন্ট করে রেখেছেন শাটডাউনের আগে। না, আমি আপনাদেরকে যেটি এখন অনস্ক্রিনে দেখাবো সেটি হচ্ছে এখানে ওনারা বলছেন, আমরা পেজ 9 দেখছি এই কন্টিনজেন্সি প্ল্যানের, এজেন্সি অ্যাক্টিভিটিস উইল সিজ ডিউরিং এ ল্যাপস, অর্থাৎ এই শাটডাউনের চলা পর্যন্ত এজেন্সির বিভিন্ন অ্যাক্টিভিটিস বন্ধ থাকবে। দ্য ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স অফ দ্য BLS সাসপেন্ড করবেন অল অপারেশন করে রেখেছেন তারা। অর্থনৈতিক পরিসংখ্যান স্ক্যাজুয়াল টু বি রিলিজ তারা করে রেখেছেন। ল্যাপসটা যখন শেষ হয়ে যাবে এবং যে পর্যন্ত ল্যাপস মানে গভর্নমেন্ট শাটডাউন বন্ধ হবে না, সেই পর্যন্ত তারা এটি পরিসংখ্যানটা তুলে ধরবেন না। অল অ্যাক্টিভিটিস অফ ডাটা কালেকশন, তারা তথ্য সংগ্রহ যেরকম করে থাকেন BLS, এই সমস্ত তথ্য সংগ্রহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সেইগুলি বন্ধ থাকবে। সো বেসিকলি ইন এ নাটশেল জব রিপোর্ট যেটি আছে এটি বের হয়নি আজকে যথারীতি, এবং কবে বের হবে আমরা জানি না, ডিলেড। নাও, CPI ইনফ্লেশন রিপোর্ট
এটিও স্কেজুয়াল করা ছিল অক্টোবরের 15 তারিখে, এই মাসের 15 তারিখে, আজকে আমরা 3 তারিখে আছি। এটিও ইম্প্যাক্টেড হবে। সো এই যে রিপোর্টটি আছে অলসো এখন একটি হুমকির মুখে আছে, and jeopardy of being delayed. Now, যদি আপনারা একটু চিন্তা করেন বা আমরা যদি একটু চিন্তা করি, দিস ইজ আ বিগ ডিল। এটা কেন বিগ ডিল? কারণ ফেডারেল রিজার্ভ, আপনার যদি মনে থাকে সবারই, আমি প্রতি সপ্তাহে কম বেশি কথা বলে থাকি ফেডারেল রিজার্ভের ব্যাপারে, তারা বারবার বলছেন তারা ডেটা ডিপেন্ডেন্ট, অর্থাৎ তারা পরিসংখ্যান ভিত্তিক সিদ্ধান্ত নেন, এবং তারা যে তাদের সিদ্ধান্ত নেন মেকিং দ্য ইন্টারেস্ট রেট ডিসিশন যেটি আছে, ইন্টারেস্ট রেট কমানো বাড়ানোর ব্যাপারে, তা সেটির উপরে জব ডাটা অর্থাৎ কর্মসংস্থান রিপোর্ট আমেরিকার এবং ইনফ্লেশন রিপোর্ট, এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো এইটি একটু মনে রাখবেন এখনকার মতো। দ্য নেক্সট ফেডারেল মিটিং যেটি হতে যাচ্ছে সেটি এই মাসেই অক্টোবরের 29 তারিখে। সো আমাদের হাতে এখনো সময় আছে এই রিপোর্টটি বের করার রিভিউ করার, অর্থাৎ ফেডারেল রিজার্ভের কাছে, এবং মেক দেয়ার ডিসিশন। বাট অফকোর্স আমরা ধরেই নিব যে রাজনীতিবিদ যারা আছেন ইন ওয়াশিংটন ডিসি, পলিটিশিয়ানস, তারা কোনো একটি এগ্রিমেন্টে উপনীত হবেন। দে আর গোয়িং টু স্যাটল দিস অ্যান্ড রিওপেন দ্য গভর্নমেন্ট, হোপফুলি রিলেটিভলি কুইকলি, আশা করতে পারি আমরা। আদারওয়াইজ যদি সেটি না হয়ে থাকে, এটি কিন্তু দীর্ঘায়িত হবে, তাহলে কিন্তু সিপিআই রিপোর্টও প্রকাশিত হবে না, এবং দ্য ফেডারেল রিজার্ভ তখন তাদের কি ডিসিশন নেবেন, যে কোনো ডিসিশন নিতে হলে যেই তথ্য থাকবে সেই তথ্য তাদের হাতে থাকবে না। দে উইল বি ইন ডার্ক, তারা অন্ধকারে থেকে যাবেন, জাস্ট লাইক আমরা এখন যেরকম বুঝতে পারছি না। নাও অ্যানাদার ইস্যু, গভর্নমেন্ট শাটডাউনের প্ল্যানিং অন অ্যানাউন্সিং দ্য সোশ্যাল সিকিউরিটি কস্ট। আপনারা জানেন যে প্রতি অক্টোবরে সোশ্যাল সিকিউরিটির কস্ট অফ অ্যাডজাস্টমেন্ট হয়ে থাকে প্রতি বছর। ওকে, থ্যাংক ইউ, যেটিকে কোলা নামে পরিচিত, সেটি হয়ে থাকে অক্টোবরের 15 তারিখে। বাট এইটি আরেকটি জিনিস যেখানে ইনফ্লেশন রিপোর্ট ডিলেড, দেরি হচ্ছে, নেই আমাদের কাছে। সো কস্ট অফ লিভিং, অর্থাৎ থাকা খাওয়ার খরচের যে অ্যাডজাস্টমেন্ট হয়, কারণ ইনফ্লেশন তো বেড়েছে, তার সাথে সামঞ্জস্য রেখে সরকার আপনাকে পয়সা বাড়িয়ে দিবেন, কিন্তু কিভাবে করবেন, ওই সামঞ্জস্য কোথায় করবেন তার রিপোর্টই তো আপনার কাছে নেই। সো এইটিও দেরি হবে, অর্থাৎ সোশ্যাল সিকিউরিটি থেকে আপনি 2 পয়সা বেশি পেতেন, নাও ইটস গোনা বি ডিলেড। বাট একটি ব্যাপারে একেবারে পরিষ্কার থাকা উচিত, বেনিফিশিয়ারি যারা আছেন, অর্থাৎ সোশ্যাল সিকিউরিটি রিসিপিয়েন্ট যারা আছেন, যারা পেয়ে থাকেন, তারা কিন্তু তার কস্ট অফ লিভিং অ্যাডজাস্টমেন্ট পাবেন আগামী বছরের 2026। হাউএভার এটি দেরি হবে। ইটস ফ্রাস্ট্রেটিং দ্যাট পিপল আর গোয়িং টু হ্যাভ টু ওয়েট মাচ মোর লঙ্গার। ওকে, কেন? এটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে হবে। সো দ্যাটস অ্যানাদার থিং। ওকে, মুভিং অন, পরবর্তী টপিকে আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখাতে চাই। আমি মনে করি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইফ স্পেশালি আপনি যদি স্টক মার্কেটে থেকে থাকেন, যদি স্টক লেনদেন করে থাকেন, ক্রয় বিক্রয় করে থাকেন, অপশন খেলে থাকেন, equity, futures, gold market is a different beast, but nonetheless আপনি যদি থাকেন, what does government shutdown mean for the stock market? এই স্টক মার্কেটের উপরে এর প্রভাব কি? আমাদের পরিসংখ্যান বলছে, যেটি আপনারা অন স্ক্রিনে দেখছেন, দ্য গভর্নমেন্ট শাটডাউন ডাজ নট হ্যাভ এ বিগ ইম্প্যাক্ট। এটির কোনো রকম বড় ইম্প্যাক্ট, প্রভাব স্টক মার্কেটে পড়ে না, পরিসংখ্যান তাই বলছে। এবং গত 2-3 দিন আমি স্টক মার্কেটে দেখছি খুব ভালো মতো বিভিন্ন ফিচার্স, একুইটিজ, আমি বলবো যে এর কোনো প্রভাব আমি দেখিনি। ওকে, আই ডোন্ট নো ইফ দ্যাটস এ গুড থিং অর এ ব্যাড থিং, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। জানি না এটা ভালো কি খারাপ, বাট এটির কোনো প্রভাব আমি দেখিনি। মেবি অনেকে আছেন যারা আশা করছিলেন যে গভর্নমেন্ট শাটডাউন হলে একটি ভীতির সঞ্চার হবে স্টক মার্কেটে এবং এটি ক্র্যাশ করতে পারে স্টক মার্কেট, এবং তারা হয়তো তখন খুব কমে আসবে সব কিছু, তারা ক্রয় করবেন ইন দ্য ডিপ, buy low, sell high kind of thing, and create a buying opportunity. But that's not history সেটি বলে না, যেটি আপনারা অন স্ক্রিনে দেখছেন। As you can see, column number 1, start of the shutdown যেটি আছে, এবং ended with the 4th column, চতুর্থ কলম যেটি আছে বাদিক থেকে যদি নেন আপনারা, দেখাচ্ছে যে স্টক মার্কেটের পারফরমেন্স কেমন হয়ে থাকে ডিউরিং এ শাটডাউন পিরিয়ড।
যদি অ্যাভারেজটি খেয়াল করে থাকেন, পারফরমেন্স হচ্ছে ডিউরিং শাটডাউন যখন চলমান থাকে 0.3% উপরে থাকে, এটি বাড়ে, কমে না। মিডিয়ান পারফরমেন্স যেটি আছে সেটি 0.1%, সো ফ্র্যাকশন অফ এ পার্সেন্ট, নট মাচ ইম্প্যাক্ট অ্যাট অল। নাও আরেকটি ব্যাপার অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে প্রেশাস মেটাল। প্রেশাস মেটাল বলতে আমি গোল্ড সিলভারকে বুঝাচ্ছি। when the government shuts down, যখন মানে গভর্নমেন্ট শাটডাউন হয়ে থাকে আমেরিকা, যেটি এখন চলছে, অবভিয়াসলি এটি কোনো রকমই ভালো খবর নয়। দ্যাট স্ক্রিমস পলিটিক্যাল ইনস্টেবিলিটি, রাজনৈতিক অস্থিরতা যে চলছে সেটি আসলে চিৎকার দিয়ে জানাচ্ছে সবাইকে আমাদেরকে। ইট হার্টস দ্য কান্ট্রিজ কারেন্সি, আমেরিকার যে ডলার আছে এটি কিন্তু তখন আঘাত পায় এবং এটি নিচে নেমে আসে। ইটস এ কমন, এটা একটা সাধারণ ব্যাপার। দ্য ইউএস গভর্নমেন্ট শাটডাউন ইউএস ডলারকে দুর্বল অবস্থায় নিয়ে আসে, উইচ ইজ অলরেডি, যেটি অলরেডি খুব টেরাবল বছর বলতে পারেন ডলারের জন্য, কারণ ডলারের দরপতন চলছে এই বছর শুরু থেকে, এখনও চলমান আছে। তার উপরে গভর্নমেন্ট শাটডাউন ডলারকে আরও দুর্বল অবস্থায় নিয়ে আসবে। বাট ইফ দ্য ডলার উইকেন্স, যদি ডলার দুর্বল হয়ে আসে আরও বেশি, ইভেন ফার্দার বিকজ অফ কি হচ্ছে এখন, তাহলে আপনি ধরে নেবেন যে গুডস ফর কমোডিটি এটি কিন্তু গোয়িং টু বি আপ, বেড়ে যাবে। তার অর্থ হচ্ছে গুডস সাচ অ্যাজ কমোডিটিস, গোল্ড, সিলভার, এইসবের আমি কথা বলছি। সো ইন মাই ওপিনিয়ন আমরা কিন্তু অলরেডি একটা অর্থনৈতিক রিসেটের মধ্যে আছি। আপনারা যদি বুঝতে পারেন খুব ভালো কথা, না হলে আরেকদিন হয়তো আমাদেরকে আরও ভেঙে বলতে হবে। অর্থনীতির যে অবস্থা চলছে আমেরিকাতে, বিশ্বব্যাপীও কিন্তু আমরা থাকি এখানে, আমরা এখানে মনোযোগ দিব। এটি আমরা বলছি একটি রিসেট। আপনার যেরকম কম্পিউটার মিসবিহেভ করলে রিস্টার্ট করেন, ওরকম একটি মনিটরি রিসেটের জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। উই আর ইন দ্য মিডল অফ গ্রেট মেল্ট আপ, সব কিছু ঊর্ধ্বমুখী। আমার ওপিনিয়ন হচ্ছে যাদের হাতে ক্যাশ আছে, অনেক ক্যাশ আছে, ক্যাশ ইজ বেসিকলি ট্র্যাশ, কারণ আপনার ডলারের ভ্যালু প্রতিদিন কমছে। অ্যান্ড উইথ দিস শাটডাউনস, এই যে গভর্নমেন্ট শাটডাউন, এইটি কিন্তু এই সিচুয়েশনকে আরও খারাপের দিকে নিচ্ছে। কোথায়? দে আর মেকিং দ্য সিচুয়েশন ওয়ার্স ফর দ্য ইউএস ডলার। ইউএস ডলারের মূল্য কমে আসছে। সো আপনি যদি হোল্ড করে থাকেন ক্যাশ, and if you don't invest into real estate or some good savings account, যারা স্টক করে থাকেন, স্টক মার্কেট ইজ নট ফর এভরিবডি বাই দ্য ওয়ে, আমি বলে রাখবো এটির ভ্যালু ক্রমাগত কমতে থাকবে। মুভিং অন টু লেবার মার্কেট, চলুন লেবার মার্কেটের দিকে যাই একটু আমরা পরবর্তী। ওকে, যেটি আপনারা দেখছেন এটি খুব ইন্টারেস্টিং। বাই দ্য ওয়ে, লেবার মার্কেটের মানে অফিসিয়ালরা বলছেন যে 7,50,000 ফেডারেল এমপ্লয়ি যারা আছেন তারা কিন্তু ফারলোড, অর্থাৎ তাদেরকে মোটামুটি বসিয়ে রাখা হবে ডিউরিং দিস শাটডাউন, ফারলোড করা হবে। ফায়ারিং না, ফারলোড। ওয়ার্কার্স যারা আছেন তারা একটা লিভ অবস্থায়, অর্থাৎ লিভ উইদাউট পে, আপনাকে ছুটি দিয়ে দেওয়া হবে, কিন্তু তার জন্য কিন্তু আপনি পেমেন্ট পাবেন না, বেতন পাবেন না। হাউএভার দিস ফেডারেল এমপ্লয়ি যারা আছেন তারা কিন্তু যখন পেমেন্ট পাওয়া শুরু করবেন তখন কিন্তু রেট্রোঅ্যাক্টিভলি, অর্থাৎ যেই কয়টা পেমেন্ট মিস হয়েছে সব কয়টা পেমেন্ট সহ বর্তমানের পেমেন্টটি পাবেন। ইট ইজ বেসিকলি ব্যাক পে, আপনি ধরে নিতে পারেন। ওয়ান্স শাটডাউন ইজ ওভার, যখন শেষ হবে এটি, বিকজ দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ তারা এই একটা আইনের মাধ্যমে প্রোটেক্টেড, সেটা হচ্ছে ফেয়ার ট্রিটমেন্ট অ্যাক্ট। ওকে, সো দ্য সিবিও, কংগ্রেশনাল বাজেট অফিস, তারা বলছেন যে এসেনশিয়াল ফেডারেল এমপ্লয়ি যারা আছেন তাদেরকে কিন্তু দে হ্যাভ টু ওয়ার্ক, তাদেরকে কাজ করতেই হবে উইদাউট পে। এই যে সময়টি চলছে শাটডাউন, এই সময় উইদাউট পে তারা কাজ করে যাবেন। হাউএভার অ্যাগেন তারা কিন্তু ব্যাক পেটি পেয়ে যাবেন যখন এটি শেষ হবে, শাটডাউন ফর দিস এমপ্লয়িজ। বাট যখন ব্যাক পেটা তারা পাবেন, কখন পাবেন বা কবে পাবেন, দ্যাট ল রিকোয়ার্স এমপ্লয়িজ টু বি কম্পেনসেটেড, তারা যে আইনের মাধ্যমে যেতে তাদেরকে দিতে হবে, তার সবচেয়ে কাছের ডেট কোনটি, পসিবল কি হতে সম্ভাব্য, কবে সরকার গভর্নমেন্ট, ইউএস গভর্নমেন্ট ওপেন হবে, রিগার্ডলেস অফ দ্য পেরোল স্ক্যাজুয়ালস অ্যান্ড অল দিস থিংস, আমরা কিন্তু এখনো জানি না। হাউএভার উই ডু ওয়ান্ট টু পয়েন্ট আউট ওয়ান থিং, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি চাই, আই ওয়ান্ট টু ব্রিং ইট টু ইউর অ্যাটেনশন দ্যাট সেটি কি, কিছু এক্সেপশন আছে, কিছু ব্যতিক্রম আছে, ব্যতয় হবে কিছু নিয়মের। ওকে, মেম্বার্স অফ দ্য কংগ্রেস, আপনারা যেটা অন স্ক্রিনে দেখছেন, মেম্বার্স অফ দ্য কংগ্রেস, সেনেট অ্যান্ড দ্য কংগ্রেস, সেনেট অ্যান্ড দ্য হাউস, আওয়ার সেনেটর্স,
our political representatives, তারা কিন্তু তাদের পে চেক কালেক্ট করবেন এই সময়ে। তাদের চেক কিন্তু বন্ধ, তাদের কিন্তু পেমেন্ট বন্ধ হবে না, তাদের বেতন বন্ধ হবে না ডিউরিং দ্য শাটডাউন। কেন? which is mandated under Article 1, Section 6 of the Constitution, সংবিধানের আর্টিকেল 1 সেকশন 6 এটি লেখা আছে। Yeah, very convenient আমি বলবো। So I will just say it's completely unfair, যেখানে মিলিয়ন্স অফ ফেডারেল এমপ্লয়ি অর্থ পাবেন না, কংগ্রেসম্যান এন্ড ওমেন যারা আছেন, সেনেটর যারা আছেন, তারা কিন্তু ঠিকই পাবেন। দে আর গোয়িং টু বি মিলিয়ন্স যারা আছেন তারা অপেক্ষা করবেন পে চেকের জন্য। একটি পরিসংখ্যান আমি দেখছিলাম, একটি ফ্যামিলি এখনকার মতো যারা আছেন, যারা $100,000 নিচে ইনকাম করে থাকেন, তারা তাদের ফ্যামিলি চালাতে $4,000 থেকে $5,000 কমপক্ষে খরচ হয়, এবং তাদের হাতে $5,000-6,000 এক্সট্রা পয়সা থাকে না, অর্থাৎ ওই ফ্যামিলিটি হয়তো 4 সপ্তাহ চলতে পারবে। সো দ্যাটস, এটি হচ্ছে পরিসংখ্যান। দিস ইজ নট এ গুড থিং। ওকে, আমি আশা করি আমি বুঝতে পারছেন। ওকে ওকে ইউএস পোস্টাল সার্ভিস এমপ্লয়ি যারা আছেন তারা কিন্তু বেতন পেতে থাকবেন। দে অলসো গেট পেড। তাদের কিন্তু গভর্নমেন্ট শাটডাউন হলেও কিছু যায় আসে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে ইউএসপিএস হচ্ছে সেলফ ফান্ডেড, তারা নিজেরাই ফান্ড করেন নিজেদেরকে। ইটস অ্যান ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি, ইভেন দো ইটস এ ফেডারেল এজেন্সি, বাট ইটস অ্যান ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি, ইটস ফেডারেল গভর্নমেন্ট জব। ওকে, ইন টার্মস অফ হাউ দ্য গভর্নমেন্ট শাটডাউন ইজ গোয়িং টু এফেক্ট দ্য ইউএস ইকোনমি, আমেরিকার অর্থনীতিতে প্রভাব কি পড়বে আমরা কি দেখতে পারি পরবর্তীটি? ওকে, থ্যাংক ইউ। আমেরিকার অর্থনীতিতে এর প্রভাব কিভাবে পড়বে ইন জেনারেল? ওকে, এটা খুব সিমিলার এফেক্ট হবে স্টক মার্কেটের মধ্যে। শাটডাউনস গোয়িং টু হ্যাভ এ মিনিমাল ইম্প্যাক্ট অন দ্য ইউএস ইকোনমি, খুবই তাৎপর্যপূর্ণ, একেবারে অসামান্য ইম্প্যাক্ট পড়তে পারে। এমপ্লয়ি যারা আছেন তারা গোয়িং টু গেট পেইড, যারা কাজ করছেন বিভিন্ন, তারা পাবেন। দ্য গভর্নমেন্ট তারা কি করবেন? তারা খরচ করতে থাকবেন, দে স্পেন্ড দেয়ার, অ্যান্ড সেটি তারা অব্যাহতই রেখেছেন। সো অ্যাগেন ভেরি মিনিমাল ইম্প্যাক্ট। নাও আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন হচ্ছে কতদিন চলবে এই গভর্নমেন্ট শাটডাউন? আমরা একটি পরিসংখ্যান আপনাদের কাছে আমি হাজির করব, যেটি আপনারা দেখছেন সেটি হচ্ছে 50 বছর, গত 50 বা 51 বছরে 1976 সাল থেকে নেওয়া। অ্যাভারেজে যখন একটি শাটডাউন হয়, ইন অ্যাভারেজ, বাই দ্য ওয়ে ইটস অ্যাভারেজ, আর কমপক্ষে 8 দিন বন্ধ থাকে ফেডারেল গভর্নমেন্ট। হাউএভার অ্যাজ ইউ ক্যান সি ভেরি এটি ডিপেন্ড করছে সিচুয়েশনের উপরে, বিভিন্ন বছরের বিভিন্ন সময় বিভিন্ন রকম। সো ইট ইজ স্টিল ফিউ ডেজ অ্যান্ড ইট মে টেক, সমস্যার সমাধান হতে কয়েক সপ্তাহ লাগতে পারে, অথবা ইন সাম কেসেস আরও লম্বা হতে পারে। বাট আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হলো সার্টেন টপিকস অন সার্টেন কোয়েশ্চেন্স, অ্যান্ড বেশ কিছু ব্যাপারে আমি যখন কথা বলে থাকি, অনুষ্ঠান করে থাকি, আমার খুব শক্ত ওপিনিয়ন থাকে এবং আমি সেটি শেয়ার করে থাকি আপনাদের কাছে। বাট দিস গভর্নমেন্ট শাটডাউন, সত্যিকার অর্থে আই ডোন্ট হ্যাভ এ স্ট্রং ওপিনিয়ন। তার কারণ হচ্ছে এটা খুব দ্রুতই রিজলভ হবে নাকি এটা লম্বা হবে, just like you, just like everybody else. I do care, but not as strongly. So here's the situation. সিচুয়েশনটা হচ্ছে এরকম। বাই দ্য ওয়ে, আমরা যখন আনএমপ্লয়মেন্টের কথা বলছি, যদিও এমপ্লয়মেন্ট তথ্য বের হয়নি ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স থেকে, ব্লুমবার্গ বলছে যে সেপ্টেম্বর মাসে আমরা কোনো কর্মসংস্থান যোগ করিনি প্রাইভেট সেক্টরে, কারণ এডিপির থেকে তারা এই তথ্যটি পেয়ে থাকেন। এডিপির কাছে ফেডারেল এমপ্লয়ির তথ্য থাকে না। সো ওই পেরোলটা বাদ দিলে প্রাইভেট সেক্টর থেকে আমরা 32,000 কর্মসংস্থান হারিয়েছি সেপ্টেম্বর মাসে। দ্যাটস 2009 সালের পর থেকে এটি একটি অন্যতম বড় ব্যাপার, এরকম হয়নি। অন্যান্য আরেকটি পরিসংখ্যান বলছে, এটি এসেছে সিএনবিসিতে বাই দ্য ওয়ে, যে এবছর সেপ্টেম্বর মাস পর্যন্ত এমপ্লয়াররা বিভিন্ন খাতে 1 মিলিয়নের কাছাকাছি এমপ্লয়মেন্ট যোগ করেছেন, যেটি অন্যান্য সময়ে অ্যাভারেজ সময়ে হয়ে থাকে 4 মিলিয়নের চেয়েও বেশি। সো দিস ইজ নট এ গুড সাইন আইদার ফর জব মার্কেট। নাও দ্য রিপাবলিকান সিচুয়েশনটা হচ্ছে এরকম, দ্য রিপাবলিকান আছেন তাদের কিন্তু এটা মেজরিটি তারা কিন্তু মেজরিটি ইন দ্য হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং অ্যান্ড ইন দ্য সেনেট। সো দ্য হাউস অফ রিপ্রেজেন্টেটিভ যদি তারা পাস করতে চান কোনো কিছু, তাদের সিম্পল মেজরিটি অর্থাৎ 1 ভোটও যদি বেশি হয় তারা এটি পাস করতে পারবেন ইন দ্য হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। বাট
There's no fight there, nothing, কারণ এটা তাদের মেজরিটি আছে। বাট ইন দ্য সেনেট there is a problem। কেন প্রবলেম? সেনেটে আছে 100টি সিট, 100টা সেনেট সিট, এবং রিপাবলিকানরা সেখানে আছেন 53টি পেয়েছেন, 100টির মধ্যে 53 জন হচ্ছেন রিপাবলিকান, বাকিটা হচ্ছে ডেমোক্রেট। কিন্তু সেখানে এইরকম বিল যখন পাশ করতে হয়, সিম্পল মেজরিটি অর্থাৎ এক ভোটে বেশি হলেই চলবে পাশ করবে, তাহলে হয় না। সেখানে ধরনের বিল, মানে স্পেন্ডিং বিল, গভর্নমেন্ট স্পেন্ডিং বিল পাশ করাতে হলে 60 ভোট লাগে, 60। So the Senate and the Republicans, the Senate and the Republican in the Senate and some Democrats, তারা কিন্তু এটি অনবোর্ডে নেই। ওকে, সো তাহলে তাদেরকে কি করতে হবে? দে হ্যাভ টু গো টু ওয়ার্ক টু গেট দিস বিল, যাতে করে গভর্নমেন্ট ফান্ডিং বিলটি পাস হয়। এটি সিআর, বাই দ্য ওয়ে, এটা কন্টিনিউইং রেজুলেশন। হ্যাঁ, ইট ফেল, গতকালকে এটি ফেল করেছে, গতকালকে এটি ফেল করেছে সেনেটে 55 এবং 45 ভোটে, অর্থাৎ 5 ভোট কম পড়েছে পাশ করার জন্য। 30 মিনিট আগে যখন আমি দেখছিলাম, তখন আরেকটি বিল নিয়ে এসেছিল, সেটা ফেল করেছে। এটার সপক্ষে আরও কম ভোট পড়েছে, মাত্র 54টি ভোট পড়েছে। সো দ্য পার্টিজ আর্টিস্ট, এটি একটি আমরা বলে থাকি স্টলমেট, অর্থাৎ অচল অবস্থা তৈরি হয়েছে। ওকে, সো অনেকগুলি ব্যাপার আছে এখানে। মেইনলি হেলথ কেয়ার সাবসিডিজ, যেটি একটি বড় অংশ। ডেমোক্রেটদের দাবি হেলথ কেয়ার থেকে যথেষ্ট পরিমাণ কেটে নেওয়া হচ্ছে। এটি 15 মিলিয়ন, আগামী বছর 15 মিলিয়ন যারা হেলথ কেয়ারের আন্ডারে আছেন তাদের উপরে ইম্প্যাক্ট পড়বে, কাজে এটা সংশোধন আনা দরকার। বাট আই উইল টেল ইউ দিস, ইটস রিয়েলি স্যাড পার্ট, খুবই স্যাড পার্ট হচ্ছে দ্য গভর্নমেন্ট ফান্ডিং বিলে। এটি কিন্তু এখন মারামারি হচ্ছে, ঝগড়া হচ্ছে, যাই হচ্ছে, এটি কিন্তু শুধুমাত্র এক্সটেনশন করা হচ্ছে 7 সপ্তাহের জন্য, অর্থাৎ আগামী নভেম্বরে গিয়েই কিন্তু আবার তাদেরকে নতুন করে এটা খুলতে হবে। অ্যান্ড দ্য গভর্নমেন্ট, দ্য পলিটিশিয়ানস, তা আবারও সেম নাটক, সেম এক্স্যাক্ট ব্যাটল, সেম থিং হবে 7 সপ্তাহের মধ্যে। সো হাউ স্যাড ইজ দিস? ভেরি স্যাড। এটি ডিসফাংশনাল। নাও আরেকটি গ্রাফ আপনাদেরকে আমি দেখাবো এখনই, আমরা যদি পরে করি। যে গ্রাফটি আপনারা দেখছেন সেটি হচ্ছে দোষটি কার। এই যে সরকারটি বন্ধ হলো, সরকার অচল অবস্থায় গেল, এটা দোষ কার? কাকে দোষারোপ করছেন দেশের জনগণ গভর্নমেন্ট শাটডাউনের ব্যাপারে? না, 2 থিংস, আপনি 2টি জিনিস মনে রাখবেন। প্রথমটি হচ্ছে কি, রিপাবলিকানরা কন্ট্রোল করছে সেনেট অ্যান্ড দ্য হাউস, রাইট? সো দে আর ইন চার্জ। হাউএভার রিপাবলিকান তারা চাচ্ছেন কি, টেম্পোরারি এক্সটেনশন ফান্ডিং, টেম্পোরারি এক্সটেনশন চাচ্ছেন ফান্ডিংয়ে, কোনো রকম পরিবর্তন না করে যে বিলটি আছে সেটির। সো দ্য ডেমোক্র্যাটস তারা বলছেন দে ওয়ান্ট টু রিপিল সার্টেন হেলথ কেয়ার, বেশ কিছু হেলথ কেয়ারের পার্ট আছে যেটি তারা ফেলে দিতে চান এখান থেকে। এটি হচ্ছে ডেমোক্রেটদের অবস্থান। দিস ইজ দ্য আর্গুমেন্ট। এইটার উপরে তারা এখন ঝগড়া বিবাদে ফাইটিংয়ে লিপ্ত। They want to lower the healthcare cost, which I think great, কারণ এটি অত্যন্ত জরুরি। হেলথকেয়ার কস্ট ছাড়া, হেলথকেয়ার সাপোর্ট ছাড়া এখানে এই দেশে বেঁচে থাকা নিম্ন আয়ের মানুষের জন্য একেবারে অসম্ভব। এনিওয়ে, হাউএভার দ্য ওয়ান্স যারা এই পরিবর্তনের জন্য চাচ্ছেন পরিবর্তনটি, তাদের পক্ষে আছে, মানে ডেমোক্রেটদের পক্ষে 27%, 27% তাদেরকে দোষারোপ করা হচ্ছে, ডেমোক্রেটদের দোষারোপ করা হচ্ছে এই শাটডাউনের জন্য। 38%, 38% দোষারোপ করছেন রিপাবলিকানদেরকে, 31% দোষারোপ করছেন দুপক্ষকেই, 2টি দলকেই, এবং 4% তাদের কোনো মতামত নেই। সো এইটি হচ্ছে আপনাদের গভর্নমেন্ট শাটডাউনের উপর আপডেট। আপনারা এখন সম্পূর্ণভাবে ওয়াকেবল হয়ে গেছেন। দ্য বেস্ট পসিবল ওয়ে আমি চেষ্টা করেছি দ্য এন্টায়ার সিচুয়েশন এই সেগমেন্টে আপনাদের কাছে তুলে ধরার জন্য। নাও লেটস গো টু অ্যাসাইলাম আপডেট। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি মনে করি যারা নতুন করে অ্যাসাইলাম সাবমিট করবেন তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুনে রাখা দরকার। যেহেতু ইমিগ্রেশন সেকশনে আছি, আমি গত সপ্তাহে একটি কথা বলেছিলাম, EB-1 কীভাবে পেতে হবে, নতুন যে প্ল্যান করেছেন ট্রাম্প প্রশাসন, সেটি আসলে $1 মিলিয়ন এবং $2 মিলিয়ন। আমার মনে হয় প্রথম অংশে আমি ভুলে 1 লক্ষ বলে ফেলেছি, 100,000, আসলে $1 মিলিয়ন।
আর আপনি যদি পরিবার পরিজন সহ নিয়ে আসতে চান সব কিছু, তখন আপনাকে ডোনেট করতে হবে $2 million. সো দ্যাটস এ কারেকশন ফ্রম লাস্ট উইক অ্যান্ড আই এম ট্রুলি সরি অ্যাবাউট দিস। Shakil Hussain Tutul বলছেন, BRIC countries will dominate the world by 2070 and China is already now the richest and USA would be number 7 by 2070. It's interesting. আপনার কথা একটু ইন্টারেস্টিং, বাট ইউনো চায়না অনেক দূর চলে এসেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ব্রিক নেশন খুব ভালো করতো, কিন্তু তারা করছে, কিন্তু দু একটি নেশন আছে এখানে, তারা কিন্তু স্যাবোট্যাচ করছে ব্রিক্সকে। এটি একটি পলিটিক্যাল আলোচনা, কাজে আমি এখন সেখানে যাব না, শুধু আপনার কথার একটু মনে করলাম যে আপনার এই কথাটা একটু জানানো উচিত। যারা যারা দেখছেন, আমি তামান্না আজিজ, শাহিদ মহবুল আলম, শাহেলা পারভিন, দিনা খান, অসংখ্য ধন্যবাদ। চলুন অ্যাসাইলাম আপডেটে যাই। গত সপ্তাহে কারেকশনটি দিলাম। নাও, যারা, আমি জানি না কারা কারা এটি শুনতে চান, কিন্তু যারা নতুন করে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন সাবমিট করবেন অ্যাসাইলামের জন্য, তাদেরকে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে একেবারে 3 মাসে, অর্থাৎ 90 days। ইয়োর ইন্টারভিউ ফর ইয়োর অ্যাসাইলাম ইটস গোয়িং টু বি আন্ডার 90 days। আমি সরি, 90 দিনেরও কম সময়ের মধ্যে নতুন যারা ফাইল করছেন অ্যাপ্লিকেশন ফর অ্যাসাইলাম, তাদেরকে ডাকা হবে। এই ব্যাপারে নতুন একটি প্রজ্ঞাপন এসেছে। তার অর্থ হচ্ছে, আপনি যখন সাবমিট করবেন, আপনাকে কোনো ওয়ার্ক পারমিট দেয়া হবে না। দ্যাট মিনস নো ওয়ার্ক পারমিট। অ্যান্ড আপনার যদি ভালো অ্যাসাইলাম ক্লেম না থেকে থাকে, ইফ ইউ ডোন্ট হ্যাভ এ গুড অ্যাসাইলাম ক্লেম, আপনি আশা করতে পারেন যে আপনাকে রিমুভাল প্রসেসে ফেলে দেওয়া হবে। সো দ্যাটস আ বিগ আপডেট ফর অ্যাসাইলাম কেসেস, নতুন যারা করবেন। তার অর্থ এই না, বা আমি এটিও বলতে চাচ্ছি না যে আপনি বা আপনারা যারা অপেক্ষা করছেন অ্যাসাইলাম করার জন্য, তারা কিন্তু অ্যাসাইলাম করবেন না। না, আপনার যদি প্রয়োজন হয়, আপনি যদি আপনার সঠিক সব কিছু থাকে, আপনি অ্যাসাইলাম ফাইল করতেই পারেন। কিন্তু মনে রাখবেন, আপনাকে 3 মাসের কম সময়ের মধ্যে ডাকা হবে, আপনার ইন্টারভিউ হবে, এবং এই সময় কোনো ওয়ার্ক পারমিট আপনাকে দেওয়া হবে না, আপনার কোনো স্ট্যাটাস সেই সময় পর্যন্ত থাকবে না। ইট জাস্ট মিনস ইউ আর অ্যাপ্লাইং জাস্ট টু গেট এ ওয়ার্ক পারমিট। যদি আপনি মনে করে থাকেন অ্যাসাইলাম সাবমিট করে দেই, ওয়ার্ক পারমিট তো চলে আসবে, দেন ইউ শুড নট ডু ইট, কারণ তারা শিওরলি আপনাকে ওয়ার্ক পারমিট দেবে না উইদাউট ইন্টারভিউ। নাও, স্পন্সরিং ইমিগ্রেন্টস, অর্থাৎ আমরা যারা আছি, আমরা যারা পরিবার পরিজনকে স্পন্সর করে থাকি, I-130 সাবমিট করে থাকেন, যে কারোর জন্য করে থাকেন, ভাই বোনের জন্য করতে পারেন, বোন ভাইয়ের জন্য করতে পারেন, বাবা মা ছেলে মেয়েদের জন্য করতে পারেন, অথবা ভাই বোনদের জন্য করতে পারেন, স্বামী স্ত্রীর জন্য করতে পারেন। এই যে স্পন্সরশিপ যেটি আছে I-130, এটির ব্যাপারে একটি বড় নির্দেশনা এসেছে। AKM ফজল করিম, ওয়াচিং ফ্রম আলবেনি, থ্যাংক ইউ। এটির যে নির্দেশনাটা এসেছে, সেটি যারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন পরবর্তীতে, ইউটিউবে স্পেশালি, এটির লিঙ্ক দিয়ে দিয়েছি আমি। সেটিতে যদি ক্লিক করেন, আপনাকে নিয়ে যাওয়া হবে সেখানে। পেজ নাম্বার 4 নম্বর পেজটি আপনারা পড়বেন। আমি সংক্ষেপে তুলে ধরছি সেখানে কি আছে। সো দ্য ইমিগ্রেশন সার্ভিস, তারা এখন পিছনে পড়েছেন ইউএস সিটিজেন স্পন্সর্স, অর্থাৎ আপনি যখন সিটিজেন হিসাবে আরেকজনকে স্পন্সর করে থাকেন, তাদের পিছনে লেগেছেন এখন। ইফ ইউ আর স্পন্সর, আপনি যদি কোনো স্পন্সর হয়ে থাকেন, আর স্পন্সরিং সামবাডি, গ্রিন কার্ডের জন্যে তাকে নিয়ে আসবেন, গ্রিন কার্ড পাবে। USCIS এখন অ্যাকশন নেবে, দে আর গোয়িং আফটার ইউ, নট যাকে অ্যাপ্লিকেশন করা হচ্ছে তার জন্য, আপনার প্রতি। কি ব্যাপারে? ইফ ইউর ইমিগ্রেন্ট রিলেটিভ, আপনার ইমিগ্রেন্ট রিলেটিভ যারা আছেন, তারা যদি পাবলিক অ্যাসিস্ট্যান্ট নেন বা নিয়ে থাকেন বা নেবেন, লাইকলিহুড কি তারা উল্লেখ করেছেন, সাচ অ্যাজ ফুড স্ট্যাম্প, হাউজিং অ্যাসিস্ট্যান্স, এই সমস্ত যদি নিয়ে থাকেন, মনে রাখবেন যে অ্যাজ এ সিটিজেন আপনি কিন্তু যখন স্পন্সর করেন যাকেই করেন, যে কাউকেই করেন, আপনি কিন্তু একটা কন্ট্রাক্ট সাইন করেন, একটা ফর্ম আছে I-864, যে ইফ ইউর ফ্যামিলি মেম্বার, যদি আপনার যাকে স্পন্সর করছেন তার এই ফ্যামিলি মেম্বার যদি টেক অ্যাডভান্টেজ, জেনে অথবা না জেনে, নোয়িংলি অর আননোয়িংলি টেকস বেনিফিটস অফ দ্য US গভর্নমেন্ট, ওকে, তাদের এই ধরনের স্পন্সর যারা আছেন, তাদের পিছনে লেগেছেন এখন USCIS। ওকে,
এবং এই সেকশনটি কমপ্লিটলি আপনারা কিন্তু দেখে নেবেন যদি আপনার ইচ্ছা থাকে। আমি আমাদের ব্রডকাস্ট টিম যারা আছেন তাদের জানেন সেটি, তারা পাবলিশ করে দেবেন। বাই ফাইন্ডিং দ্যাম কীভাবে কী করবেন তারা, প্রথমে তারা অ্যাপ্লিকেশনগুলি দেখবেন কারা স্পন্সর হয়েছেন, তাদের এখন তারা সব কটি ডিপার্টমেন্ট একসাথে যুক্ত, তারা তথ্য পেয়ে থাকেন। সো তারা খুঁজবেন, তাদেরকে পাবেন, তাদেরকে পাওয়ার পরে যিনি স্পন্সর করেছেন তাকে পারসিকিউটিং করা হবে, তাকে শাস্তি দেওয়া হবে। সেটি কি, বাই দ্য ওয়ে, মুখ্য উদ্দেশ্য হচ্ছে তারা ইউএস সিটিজেনশিপ বা গ্রিন কার্ড পাওয়ার পদ্ধতিতে দে আর মেকিং ইট ডিফিকাল্ট ফর ইউএস সিটিজেন টু স্পন্সর। যারা ইউএস সিটিজেন যারা আছেন তারা যাতে স্পন্সর করতে না পারেন তার ফ্যামিলি মেম্বারকে, এটি হচ্ছে মুখ্য উদ্দেশ্য আমার কাছে অ্যাটলিস্ট তাই মনে হয়েছে। দিস ইজ জাস্ট অ্যানাদার স্টেপ টুয়ার্ডস মেকিং মোর ডিফিকাল্ট যারা আছেন তাদের জন্য। সো আরেকটি ব্যাপার তারা যেটি বলছেন সেটি হচ্ছে তারা চেষ্টা করছেন, আমরা চেষ্টা করছি যাতে নতুন যারা আসবেন তারা যাতে ইমিগ্রেশন বেনিফিট নেন কিন্তু অন্যান্য বেনিফিট না পান, সরকারি অর্থাৎ ইউএস গভর্নমেন্টের অর্থ যাতে অপচয় না হয় এবং যাদের প্রয়োজন তারা যাতে পান। সো দ্য অব্লিগেশন অনলি এন্ডস, বাই দ্য ওয়ে, আপনি কাউকে স্পন্সর করেছেন, উনি চলে এসেছেন, আপনি কিন্তু অব্লিগেটেড, আপনি কিন্তু দায়ী থাকবেন, দায়বদ্ধতা আপনার থাকবে যেই পর্যন্ত না, এটি একেবারে লিখে দিয়েছেন তারা স্পষ্ট করে, যেই পর্যন্ত না যিনি এসেছেন উনি সিটিজেন না হয়ে যাওয়া পর্যন্ত আপনি দায়বদ্ধ এই স্পন্সরশিপের জন্য। ওকে, দুটি ব্যাপারে তারা বলেছেন, একটি হচ্ছে যে পর্যন্ত যখন উনি সিটিজেন হয়ে যাবেন তখন আপনি আর আপনার দায়বদ্ধতা থাকবে না, অথবা যাকে স্পন্সর করেছেন উনি যদি সিটিজেন হওয়ার আগেই গ্রিন কার্ড থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন, আপন হিজ ডেথ, এটি হতে পারে। এবং তৃতীয় আরেকটি কথা বলেছেন, যদি সেই ব্যক্তি এখানে আসার পর 40 কোয়ার্টার্স, আপনারা জানেন 40 ক্রেডিট কাজ করতে হয়, দ্যাটস অ্যাবাউট 10 ইয়ার্স, 10 বছর যদি কাজ করে থাকেন 40 কোয়ার্টার্স তারা ধরেন, সেটি সম্পূর্ণ করেন, তারপরে যদি উনি বেনিফিট নেন তাহলেও আপনাকে দায়মুক্ত থাকবেন আপনি। তার আগে যদি হয় তাহলে কি হবে? ইফ দে টেক পাবলিক অ্যাসিস্ট্যান্ট, যাকে স্পন্সর করছেন উনি যদি পাবলিক অ্যাসিস্ট্যান্ট নিয়ে থাকেন, দ্য এজেন্সি, কারণ আপনি জানেন বেনিফিট অনেক রকম হয়ে থাকে, বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন এজেন্সি আছে, হেলথ কেয়ার হতে পারে, হাউজিং হতে পারে, ইবিটি হতে পারে, উইক্স হতে পারে, স্ন্যাপ হতে পারে, অনেক ডিপার্টমেন্ট আছে, রাইট? যেই এজেন্সির কাছে থেকে নিয়েছেন সেই এজেন্সি আপনার বিরুদ্ধে কেস ফাইল করবেন এবং আপনি লায়াবল থাকবেন, যেই পরিমাণ অ্যাসিস্ট্যান্স উনি পেয়েছেন সেটি আপনাকে ফেরত দিতে হবে। ওকে, এটি একটি ব্যাপার। আরেকটি ব্যাপার আমার কাছে খুবই আশ্চর্য মনে হয়েছে, সেটি হচ্ছে উল্লাহ আকরাম ওয়াচিং ফ্রম ক্যালিফোর্নিয়া, থ্যাংক ইউ। আরেকটি ব্যাপার উনি বলেছেন যে উনি বেনিফিট নিয়েছেন কিন্তু উনি সিটিজেনও হননি, উনি 40 ক্রেডিটও সম্পূর্ণ করেননি, তার আগেই উনি মারা গেছেন, আমরা ধরে নিলাম, আনফর্চুনেট, রাইট? তার এই মৃত্যুও কিন্তু আপনাকে দায়মুক্তি দেবে না। এই জন্য আমি বলছি এই কাগজটি, এই লিঙ্কটিতে যে 4th পাতায় আপনার পড়ে দেখে নেবেন, অন্য কারো সহযোগিতা নিলেও নেবেন, আমি ভেঙে বলার চেষ্টা করছি। অর্থাৎ 40 ক্রেডিটস না হলে উনি সিটিজেন হননি, তার আগে মৃত্যুবরণ করেছেন, কিন্তু উনি পাবলিক বেনিফিট নিয়েছেন, এটি আপনি তার জন্য দায়বদ্ধ, উনি মারা গেলেও এটি আপনাকে দিতে হবে ফেরত। সো আনফর্চুনেট, ইয়েস, বাট cruel, absolutely cruel, no question about this. Okay, Kamrun Khan watching with TVN. Kamrun Khan, as always, thank you. আপনি সবসময় দেখে থাকেন, ওকে, আমরা আপনার কাছে কৃতজ্ঞ। ওকে, এনিওয়ে, ঢাকার একটি বড় পরিবর্তন এসেছে, আমি চেষ্টা করবো এটি শর্ট রাখার, কারণ এটি একটু বড়। তারপর যারা ঢাকা হচ্ছে ডেফার্ড অ্যাকশন চাইল্ডহুড অ্যারাইভাল, অর্থাৎ ছোটোকালে যারা এসেছেন এই দেশে বাবা মার সাথে কিন্তু তাদের বৈধতা নেই, অর্থাৎ বাবা মা এসেছেন অবৈধ হয়ে গেছেন, অথবা বাবা মা এসেছেন অবৈধভাবে এসেছেন, বর্ডার পার করে এসেছেন, কিন্তু তাদের বয়স 8 বছরের নিচে ছিল বা 5 বছরের নিচে, এরকম একটি কিছু আছে, আমি ঠিক মনে করতে পারছি না, বাট দে ওয়ার মাইনর। ওকে, সো তাদেরকে একটি কাগজ দেওয়া হয় ঢাকা, এটি কোনো ইমিগ্রেশন স্ট্যাটাস না, কিন্তু এটির মাধ্যমে তারা ওয়ার্ক পারমিট পেয়ে থাকেন, থাকতে পারেন, এবং এখন তো পারমিশন নিয়ে দেশে বাইরেও যেতে পারেন। ওকে, ফাইনালি উই হ্যাভ সাম গুড নিউজ, কারণ ট্রাম্প প্রশাসন এটি কিন্তু খুবই কঠোরভাবে হস্তক্ষেপ করে থাকে এবং কঠোর সিদ্ধান্ত নিয়ে থাকে। সো গুড নিউজ আছে, লিটল বিট ব্যাড নিউজ আছে, দুটি আমি তুলে ধরব। ফার্স্ট থিং,
হচ্ছে যে ইউ মাস্ট নো যে ইউএসসিআইএস এখন নতুন করে অ্যাডজুডিকেশন করবেন মেকিং ডিসিশন অফ ইনিশিয়াল ডাকা অ্যাপ্লিকেশন নেশন ওয়াইড। অর্থাৎ আপনি কখনোই করেননি বা আপনি এটা ডেডলাইন ছিল, ডেডলাইন শেষ হয়ে গেছে, সেটিও সময় করেননি, কিন্তু এখন আপনি নতুন করে আবার এটি করতে পারবেন। ইউএসসিআইএস এখন নতুন করে এই অ্যাপ্লিকেশন নিচ্ছে। তার কারণ হচ্ছে দের ইজ আ বিগ লিটিগেশন, গত 4 বছর ধরে চলছে আসলে এই লিটিগেশনটি। ওকে, সো ইনিশিয়াল অ্যাপ্লিকেশন যারা আছেন গত 4 বছরে কেউ ফাইল করতে পারেনি, যারা রিনিউ করছিলেন তারা অলরেডি ডাকার আন্ডারে ছিলেন এবং তারা এটি রিনিউ করতে পারছিলেন এবং কন্টিনিউইং রিসিভিং দ্য বেনিফিট, তার বেনিফিটটি পাচ্ছিলেন। নাও ইউএসসিআইএস এখন নতুন করে অ্যাডজুডিকেশন করবে এটি, দ্যাটস এ গুড নিউজ। যা পেন্ডিং ইনিশিয়াল ডাকা অ্যাপ্লিকেন্ট যারা ছিলেন নতুন অ্যাপ্লিকেশনের সাথে তারা ফাইল করতে পারবেন অ্যাজ ওয়েল। হাউএভার আপনি যদি দিস পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যদি টেক্সাসে থেকে থাকেন, ইফ ইউ লিভ ইন টেক্সাস, আনফর্চুনেটলি আপনি ওয়ার্ক পারমিট পাবেন না থ্রু ডাকা। আপনি ডাকা অ্যাপ্লিকেশন করতে পারবেন কিন্তু আপনাকে ওয়ার্ক পারমিট দেওয়া হবে না। কেন সেটি আমি কিছুক্ষণের মধ্যে বলছি। তার কারণ হচ্ছে ওখানে একটা ইনজাংশন আছে, এই ইনজাংশন অনলি অ্যাপ্লাইজ টু টেক্সাস। So this injunction applies to Texas only. A Texas only injunction, এটি কিন্তু এর মাধ্যমে it is no longer applies to, by the way, এটি কিন্তু নেশনের অন্য কোনো স্টেটে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেবল না, শুধুমাত্র টেক্সাস জন্য অ্যাপ্লিকেবল। এবং সো অ্যাপ্লিকেন্ট যারা আছেন, যারা টেক্সাসে আছেন বা থাকবেন বা থাকছেন, তারা কিন্তু ডেফার্ড অ্যাকশনটা পাবেন। অর্থাৎ অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন গ্র্যান্ট হবে, ডেফার্ড অ্যাকশন, কিন্তু তাদেরকে কিন্তু ওয়ার্ক পারমিট দেওয়া হবে না। এবং সাথে তাদেরকে একটি চিঠি দেওয়া হবে যে তাদেরকে কিন্তু ধরে নেওয়া হবে না যে ইটস ইন ইংলিশ, বলতে হবে ইংলিশ টার্মে, দে উইল নট বি কনসিডার্ড লফুলি প্রেজেন্ট ইন দ্য ইউনাইটেড স্টেটস, উইচ ইজ ডেঞ্জারাস, উইচ ইজ ভেরি ব্যাড। তো আপনি যদি ঢাকার মধ্যে হয়ে থাকেন, টেক্সাসে থাকেন, মুভ, বের হয়ে যান, তারপরে কি করতে হবে আসছি। অর্থাৎ আপনাকে কাগজটি অ্যাপ্লাই করবেন, আপনাকে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হবে, আপনাকে ওয়ার্ক পারমিট দেওয়া হবে না এবং আপনাকে বলা হবে আপনি কিন্তু আইনসিদ্ধভাবে আমেরিকাতে নেই। Texas, you know. Anyway, so যদি আপনার টেক্সাস অ্যাড্রেস থেকে থাকে, আপনার ইনিশিয়াল অ্যাপ্লিকেশনে ইউএসসিআইএস আপনি যদি এখন সাবমিট করেন এবং আপনার অ্যাড্রেস যদি টেক্সাসের থেকে থাকে, ইউএসসিআইএস একেবারে সম্পূর্ণ রিজেক্ট করে দিবে এবং আপনাকে রিফান্ড পাঠিয়ে দিবে। যে ফাইলিং ফি করেছিলেন, আপনি ফাইল করেছিলেন ফর্ম I-765, সেটি কিন্তু আপনার এমপ্লয়মেন্ট অথরাইজেশন অ্যাপ্লিকেশন সেটি কিন্তু ফেরত পাঠিয়ে দেবে, আপনাকে রিজেক্ট করে দিবে, অর্থ ফেরত হবে। ইউএসসিআইএস উইল অনলি অ্যাপ্রুভড ডিফার্ড অ্যাকশন ওই সমস্ত মানুষের জন্য যারা টেক্সাসে নেই। টেক্সাসে ডিফার্ড অ্যাকশনে যারা আছেন তারা এই মুহূর্তে 90,000, 90,000, there are about 90,000 people in Texas who have DACA, যারা ডাকা অলরেডি আছে। সো এটি অত্যন্ত সিগনিফিক্যান্ট, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সো আপনারা যারা, যদি আপনি সেই দলের হয়ে থাকেন, আপনি শুনছেন বা দেখছেন আজকের অনুষ্ঠানটি বা পরবর্তীতে দেখবেন, ইউ হ্যাভ টু মেক এ ডিসিশন যে আপনি টেক্সাসে থাকবেন নাকি আপনি টেক্সাস থেকে বের হয়ে যাবেন, ইন দ্য লাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট ইউ ক্যানট, আপনাকে ওয়ার্ক অথরাইজেশন দেওয়া হবে না আপনার ডাকার সাথে, ইফ ইউ রিসাইডস ইন টেক্সাস, আপনি যদি টেক্সাসে থেকে থাকেন। অ্যান্ড if you're out of Texas, আপনি যদি টেক্সাসে বের হয়ে যান, আপনি যদি অ্যাপ্রুভ থাকেন ডাকা রিসিপিয়েন্টের ব্যাপারে, তারপরে চিন্তা করলেন আমি টেক্সাস থেকে বের হয়ে গেলাম, আমি পেয়ে গেলাম ডাকা, আমি ওয়ার্ক পারমিট পেয়ে গেলাম, আমি এখন টেক্সাসে ফেরত যাই কারণ ওখানে আমি থাকি। ইউএসসিআইএস, দিস পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইস্যু করবে ইন্ডিভিজুয়াল নোটিস আপনার জন্য, যদি আপনি সেটা করে থাকেন। আপনি টেক্সাসের রেসিডেন্ট, চলে এসেছেন নিউ ইয়র্কে, অ্যাপ্লাই করেছেন ডাকা, পেয়ে গেছেন ডাকা, আপনার ওয়ার্ক অথরাইজেশন চলে এসেছে, আপনি এখন চট করে চলে গেলেন কোথায়, টেক্সাসে। ইউএসসিআইএস আপনাকে নোটিশ পাঠাবে, ইন্টেন্ড টু রিভোক ইয়োর ইএডি। যখন এই লেটারটি আপনি পাবেন, আপনাকে সময় দেওয়া হবে 15 দিন। ইউ উইল হ্যাভ 15 days টু রেসপন্ড টু দিস নোটিস অফ ইন্টেন্ট টু রিভোক। সো অন্যভাবে বলতে হলে, আপনি যদি ডাকা পেতে চান, এখনো যদি পাননি, করেননি, লেটস সে নিউ ইয়র্ক, আমরা আছি নিউ ইয়র্কে, অ্যান্ড আপনি ডাকা ওয়ার্ক পারমিট পেয়েছেন, দেন ইউ শুড নট গো, দেন ইউ গো। আপনি যদি ফেরত যান, আপনাকে টেক্সাসে, মানে আপনাকে কিন্তু ফেরত পাঠিয়ে দেবে, আপনাকে টেক্সাসে বের হয়ে চলে আসতে হবে। এবং আপনাকে যখন বের হয়ে চলে আসবেন, আপনার নতুন অ্যাড্রেসটি ইউএসসিআইএসকে জানাবেন। ইউ হ্যাভ টু নোটিফাই ইউএসসিআইএস দ্যাট আপনার অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে, আপনি এখন টেক্সাসে নেই।
দেন দে উইল সেন্ড ইউ নোটিস টু বাকি সমস্ত জিনিস আপনি পেয়ে যাবেন। সো ইন সিম্পল অ্যাপ্লিকেন্ট যারা আছেন তারা মুভ আউট অফ টেক্সাস তারা ফাইল করতে পারবেন। হাউএভার ডাকা বেস যারা ইএডি আছে অথরাইজেশন, এটা কিন্তু তাদের রিমাইন্ডার অফ দ্য অ্যাপ্রুভড অফ দ্য ডাকা পিরিয়ডের জন্য অ্যাপ্রুভ থাকবে। সো আপনি যারা টেক্সাসে আছেন, মেক শিওর ইউ ডোন্ট ফাইল ইন টেক্সাস, ইউ মেক শিওর আপনি এই টেক্সাস অ্যাড্রেস ইউজ করবেন না। আপনি বের হয়ে চলে আসেন, ওখানে অন্য কোথাও থাকেন, অন্য কোনো অ্যাড্রেস ইউজ করুন, এবং তারপরে আপনাকে ওয়ার্ক পারমিটে দেওয়া হবে, ডাকাও দেওয়া হবে, ওয়ার্ক পারমিটে দেওয়া হবে। কিন্তু আপনি যদি আবার ফেরত জানি নিয়ে, তাহলে কিন্তু আপনি বড় বিপদে পড়বেন। সো হোয়াট অ্যাবাউট রিনিউয়ালস যারা আছেন তাদের, ফর দোজ যারা আছেন ইউ হ্যাভ বিন রিনিউইং, আপনারা যারা রিনিউ করছেন ডাকা অ্যাট দিস টাইম, this partial stay in effect, এই কিছুটা পার্শিয়াল অর্ডার আছে which is in effect আছে এই মুহূর্তে। রিনিউয়াল প্রসেস করা হচ্ছে এবং প্রসেস করা হবে অ্যাজ ইউজুয়াল। দে আর নট গোয়িং টু মেক এনি চেঞ্জেস। এই মুহূর্তে রিনিউয়ালের ব্যাপারে তারা কোনো পরিবর্তন আনেননি, দ্যাট ইজ এ গুড সাইন। কিন্তু মনে রাখবেন, if they say this is lifted, এটা কিন্তু পার্শিয়াল স্টে অর্ডার আছে, পার্শিয়াল, বিকজ অফ দিস টেক্সাস রেস্ট্রিকশন which may later apply। কারণ কি, যে রেস্ট্রিকশনটি এখন টেক্সাসে আছে সেটি যদি এই ইনজাংশনটি যদি অ্যাপ্লাই হয়ে যায় নেশন ওয়াইড, তাহলে কিন্তু বিরাট বিপদ হয়ে যাবে। সো ইন সামারি, টেক্সাস রেসিডেন্ট যারা আছেন ডাকা ক্যানট রিসিভ ওয়ার্ক পারমিট পেতে পারবেন না, ইএডি পেতে পারবেন না। আপনাকে কনসিডার করতে হবে, এবং আপনি কিন্তু কনসিডার হবেন না লফুল প্রেজেন্ট ইন দ্য ইউনাইটেড স্টেটস, আপনাকে বের হয়ে আসতে হবে। সো বেসিকলি ইউএসসিআইএস আরও অনেক কিছু বলছে, তারা নতুন ক্লাস বানাবেন, একটি ইউএসসিআইএস গোয়িং টু ক্রিয়েট এ নিউ ক্লাস অফ অ্যাডমিশন ফর টেক্সাস বেসড ডাকা রিসিপিয়েন্ট। আমরা দেখবো এটি হাউ ইট ওয়ার্কস আউট। এটির আরও অনেক ব্যাপার আছে, আমি ছোট করে বলার চেষ্টা করেছি। ডাকাতে যারা আছেন আপনি আশা করি বুঝে নেবেন, স্পন্সরশিপ আপনি বুঝে নিয়েছেন, অ্যাসাইলাম যারা করছেন বুঝে নিয়েছেন। শেখ সালাম, how are you brother? I'm wonderful, thank you very much for your concern, I hope you are doing well. সাদিয়া সুলতানা, হ্যালো, অ্যান্ড আপনাকেও হ্যালো। আবু কাউসার, বাফলো নিউ ইয়র্ক থেকে দেখছি। বাফলোতে অনেকেই দেখে থাকেন, বেশিরভাগই আপনারা দেখে থাকেন, এই জন্য আমরা অত্যন্ত ধন্য আপনারা আমাদের সাথে সবসময় থাকেন। এই ছিল এখনকার মতো দ্য ভিউজ প্রোগ্রামের আপডেট। আমি শেষ করার আগে বলে দিচ্ছি যে কিছুক্ষণ পরে শুরু হতে যাচ্ছে আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান, যেটি লাইভ ব্রডকাস্ট করা হয়ে থাকে না, কিন্তু আপনারা এটি যারা টিভিএনের সার্ভিস আছে টোটাল কেবলের মাধ্যমে, সেটি আপনারা সার্ভিসটি নিয়ে দেখতে পারেন। যারা বাসায় থাকেন না, বাইরে থাকেন, তাদের জন্য কিন্তু আইফোন এবং মোবাইল অর্থাৎ অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে এটি অ্যাভেলেবল। টি-বক্স নাম লিখে সার্চ দিলে পাবেন, ডাউনলোড করে নেবেন। অ্যাপলে যারা আছেন তাদের জন্য এটি ফ্রি দেয়া আছে, ডাউনলোড ইট অ্যান্ড ওয়াচ ইট। আর যারা ফুল সার্ভিস দেখতে চান, সামান্য পয়সা। নাও আই এম নট মেকিং এ সেলস পিচ, বাট আমি যেটি বলার চেষ্টা করছি, টিভিএন 24 অত্যন্ত দরকারি জরুরি অনুষ্ঠানগুলি করে থাকে, এবং এটি কিন্তু একটি 24 ঘন্টার অনুষ্ঠান প্রোগ্রাম, এভরিডে 24 আওয়ার্স 7 days a week 365 days। যারা মনে করে থাকেন যে এটি দ্য ভিউজ এবং অ্যানালিসিস এটি হয়ে থাকে, সেটি সঠিক নয়। আমি আমন্ত্রণ জানাবো, আপনারা ডাউনলোড করবেন, দেখবেন, ফ্রি দেখবেন, অনেকে অসুবিধা নেই যাদের ফুল সার্ভিসের দরকার নেই, কিন্তু ফুল সার্ভিস নিলে আপনি এটি পুরো সুবিধাটা পাবেন। এই এখনকার মতো ভিউজ এখানেই শেষ করছি। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আওয়ার ডেমোক্রেসি, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি ব্রডকাস্ট করা হয়ে থাকে না লাইভ এয়ারে, পরবর্তীতে ইউটিউবে থাকে। হামাস অ্যাকসেপ্ট করেছে পিস এগ্রিমেন্ট, কী হতে যাচ্ছে সেটি আলোচনার একটি বড় অংশ থাকবে। দেখা হবে সেখানে। বিদায় নিচ্ছে এখনকার মতো, শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।